প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। চট্টগ্রাম কলেজের ইতিহাস বিভাগ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি সাবিনা আক্তার, প্রভাষক ইতিহাস, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম। আজকে আমরা হাজির হয়েছি মাস্টার্স শেষ পর্বে বাংলাদেশের ইতিহাস 1972 সাল থেকে বর্তমান এই কোর্স থেকে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিক বাংলাদেশের সংবিধান প্রণয়ন প্রক্রিয়া। প্রিয় শিক্ষার্থী, ইতিমধ্যে আমরা অনেকগুলো ক্লাস সম্পন্ন করেছি। যদি কোনো ক্লাসের ব্যাপারে তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে সেই সমস্ত প্রশ্ন আমাদেরকে করতে পারো। আমরা ওই সমস্ত টপিকগুলো আবার রিভাইজ করার চেষ্টা করব। আমরা আজকে মূল আলোচনায় ফিরে যাচ্ছি। প্রথমে জেনে নিই গণপরিষদ কি। বাংলাদেশ গণপরিষদ হলো বাংলাদেশের গণপ্রতিনিধিদের সমন্বয়ে গঠিত হয়। এটি 1971 থেকে 1973 সাল পর্যন্ত বাংলাদেশ অস্থায়ী সংসদ হিসেবে ছিল। 1972 সালে এটি বাংলাদেশের সংবিধানের খসড়া প্রণয়ন ও গ্রহণ করে। গণপরিষদ গঠন 1972 জানুয়ারির 11 তারিখ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপ্রধান শেখ মুজিবুর রহমান কর্তৃক স্বাক্ষরিত বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ 1972 জারি করা হয়। এই আদেশ বলে বাংলাদেশের জনগণের অভিপ্রায় অনুসারে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা অবলম্বিত হয় এবং শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন। পরে রাষ্ট্রপতি বিচারপতি আবু সাইদ চৌধুরী 1972 সালের 23 মার্চ গণপরিষদ আদেশ জারি করেন এবং তা 1971 সালের 26 মার্চ থেকে কার্যকরী বলে ঘোষিত হয়। এই আদেশ বলে 7 ও 17 ডিসেম্বর 1970 সালে নির্বাচনে জাতীয় এবং প্রাদেশিক পরিষদে নির্বাচিত 469 জন সদস্যের মধ্য থেকে জাতীয় পরিষদের 169 জন আর প্রাদেশিক পরিষদের 300 জন, এদের মধ্য থেকে অর্থাৎ প্রাদেশিক পরিষদে নির্বাচিত 469 জন সদস্যের মধ্য থেকে 403 জন সদস্য নিয়ে গণপরিষদ গঠিত হয়। এই 403 জনের মধ্যে 400 জন ছিল আওয়ামী লীগের আর একজন ন্যাপের আর 2 জন ছিল নির্দলীয়। গণপরিষদের প্রথম অধিবেশন বসে 10 এপ্রিল 1972 সালে এবং অধিবেশনের সভাপতি ছিলেন মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ। প্রথম অধিবেশনের শুরুতে শাহ আব্দুল হামিদ স্পিকার, মাহমুদুল্লাহ ডেপুটি স্পিকার নির্বাচিত হন। সংবিধান প্রণয়ন সংবিধান কমিটি গঠন ও কমিটি কর্তৃক খসড়া প্রণয়ন 1972 সালের 11 এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে 34 সদস্য বিশিষ্ট খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়। তারা হলেন ডক্টর কামাল হোসেন, মোহাম্মদ লুৎফর রহমান, অধ্যাপক আবু সাইদ, এম আব্দুর রহিম, এম আমিরুল ইসলাম, মোহাম্মদ নুরুল ইসলাম মঞ্জুর, আব্দুল মুনতাকিম চৌধুরী, ডক্টর ক্ষিতীশ চন্দ্র, সুরঞ্জিত সেনগুপ্ত, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, খন্দকার মোস্তাক আহমদ, এ এইচ এম কামরুজ্জামান, আব্দুল রউফ, মোহাম্মদ বাইতুল্লাহ, বাদল রশিদ, খন্দকার আব্দুল্লাহ হাফিজ, শওকত আলী খান, মোহাম্মদ হুমায়ুন খালিদ, আসাদুজ্জামান খান, একজন মোশাররফ হোসেন আকুন্দ, আব্দুল মুমিন, শামসুদ্দিন মোল্লা, শেখ আব্দুর রহমান, ফকির শাহাবুদ্দিন আহমদ, অধ্যাপক খুরশেদ আলম, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, দেওয়ান আবু আব্বাস, হাফেজ হাবিবুর রহমান, আব্দুর রশিদ, নুরুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ খালেদ, বেগম রাজিয়া বানু এবং বেগম রাজিয়া বানু হচ্ছে একমাত্র মহিলা সদস্য।
এপ্রিলের এই কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটি জনগণের সকল অংশের মতামত ও পরামর্শ গ্রহণের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জন্য একটি খসড়া সংবিধান প্রণয়নকালে কমিটি কর্তৃক বিবেচনার জন্য যে কোনো প্রতিষ্ঠান এবং এই ব্যাপারে আগ্রহী যে কোনো ব্যক্তির নিকট হতে লিখিত প্রস্তাব আহ্বান করে। এইরূপ সকল প্রস্তাব 1972 সালের 8ই মের মধ্যে বাংলাদেশ গণপরিষদের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সচিবের নিকট রেজিস্ট্রিকৃত ডাকযোগে পাঠানোর অনুরোধ জানায়। এরপর বিভিন্ন গণমাধ্যম, সংবাদপত্র, বেতার ও টেলিভিশন ইত্যাদির মাধ্যমে প্রস্তাব পাঠানোর আমন্ত্রণ জানানো হয়। ফলে কমিটি 98টি স্মারকলিপি লাভ করে, যা কমিটির সদস্যদের কাছে পেশ করা হয়। এপ্রিলের 17 থেকে 29 তারিখ পর্যন্ত কমিটি 13টি ও মে মাসের 10 থেকে 25 তারিখ পর্যন্ত 16টি বৈঠক অনুষ্ঠিত হয়। 29টি বৈঠকে প্রতিটি খসড়া বিধান নিয়ে আলোচনা হয় এবং বিভিন্ন দেশের সংবিধান পর্যালোচনা করা হয়। বেশিরভাগ অনুচ্ছেদ ও দফা সম্পর্কে সিদ্ধান্ত সরবরাহ হয়। সংখ্যাগরিষ্ঠ মতানুযায়ী সিদ্ধান্ত গৃহীত হয়। 1972 সালের মে মাসের 25 তারিখে অনুষ্ঠিত কমিটির সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে খসড়া বিধানাবলী নিয়ে সদস্যগণ যেসব সিদ্ধান্তে উপনীত হয়েছেন তার ভিত্তিতে সংবিধানের একটি পূর্ণাঙ্গ খসড়া প্রস্তুত করা হবে। সিদ্ধান্ত অনুযায়ী একটি পূর্ণাঙ্গ খসড়া প্রস্তুত করা হয় এবং জুনের 3 তারিখে কমিটির বৈঠকে তা উপস্থাপন করা হয়। কমিটি এই খসড়াটি দফাওয়ারি পর্যালোচনা করে জুনের 10 তারিখে কমিটি কর্তৃক খসড়া সংবিধান অনুমোদিত হয়। এরপর খসড়া সংবিধানের পাঠ আইনগত খসড়া রচনাকারীদের এবং বাংলা ভাষার পণ্ডিতদের দিয়ে পরীক্ষা করানো হয় ও তাদের পরামর্শ অনুযায়ী পরিমার্জিত খসড়া সংবিধানের একটি পাঠ আগস্টের 10 তারিখ কমিটি বৈঠকে উপস্থিত করা হয়। আগস্টের 10 থেকে সেপ্টেম্বরের 1 তারিখ এবং সেপ্টেম্বরের 9 থেকে অক্টোবরের 11 তারিখ পর্যন্ত কমিটি পুনরায় এই পাঠের পর্যালোচনা করে। কোনো কোনো বিষয়ে কমিটির 6 জন সদস্য সংখ্যাগরিষ্ঠ মত সমর্থন করেননি এবং মতানৈক্যমূলক মন্তব্য সংযোজন করার অভিপ্রায় জ্ঞাপন করেন। চূড়ান্ত রূপে গ্রহণ করার জন্য কমিটি এ বিষয়ে মতানৈক্যমূলক মন্তব্য সংযোজন সহ একটি রিপোর্ট প্রস্তুত করে ও খসড়াটি বাংলাদেশ গণপরিষদে পেশ করা হয়। খসড়া সংবিধান পেশ 1972 সালের অক্টোবরের 12 তারিখ গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে স্পিকার মাহমুদুল্লাহ দিনের 4 নম্বর কর্মসূচি অনুযায়ী খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি কামাল হোসেনকে রিপোর্ট সহ খসড়া সংবিধান বিল পেশ করার অনুরোধ। স্পিকার সাহেব আপনার অনুমতিক্রমে বাংলাদেশ গণপরিষদের প্রস্তাব অনুযায়ী গঠিত গণপরিষদ প্রণয়ন কমিটির সভাপতি হিসেবে এই কমিটির রিপোর্ট এবং সেই সঙ্গে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জন্য সংবিধান বিল পেশ করছি। সংবিধান বিলের উপর সাধারণ আলোচনা 1972 সালের অক্টোবরের 12 তারিখ বাংলাদেশ গণপরিষদে সংবিধান বিল পেশ করার পর 7 দিন ধরে জাতীয় দৈনিকগুলোতে ধারাবাহিকভাবে খসড়া সংবিধানের পূর্ণ বিবরণ প্রকাশ করার ব্যবস্থা করা হয়। অক্টোবরের 19 তারিখ গণপরিষদে সংবিধান বিষয়ে সাধারণ আলোচনা আরম্ভ হয়। খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি কামাল হোসেন এদিন সংবিধান বিলটি অবিলম্বে বিবেচনার জন্য পরিষদের স্পিকারকে অনুরোধ করেন এবং স্পিকার সংবিধান বিলটি অবিলম্বে বিবেচনার জন্য পরিষদ সদস্যদের সাধারণ আলোচনার আহ্বান জানান। তখন শেখ মুজিবুর রহমান প্রথমে সংবিধানে বাংলা এবং পরে ইংরেজি পাঠে স্বাক্ষর দান করেন। এরপর যথাক্রমে পরিবেশ উপনেতা ও শিল্পমন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম এবং অর্থ পরিকল্পনা মন্ত্রী তাজউদ্দিন আহমদ স্বাক্ষর দান করার পর
অন্য সদস্যবৃন্দ স্বাক্ষরদান অব্যাহত রাখেন এবং পরদিন 15 ডিসেম্বর পর্যন্ত তা প্রলম্বিত হয়। 15 ডিসেম্বর 1972 সকাল 10টায় পুনরায় অধিবেশন আরম্ভ হয় এবং যেসব সদস্য স্বাক্ষরদান করেননি তাদের স্বাক্ষরদানের পর স্পিকার স্বাক্ষরদান অনুষ্ঠানে আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘোষণা করেন। হাতে লেখা সংবিধানে স্বাক্ষরদান শেষ হবার পর পরিষদ নেতা বঙ্গবন্ধুর বক্তৃতার পর স্পিকার বাংলাদেশ গণপরিষদের সিদ্ধান্ত ও অভিপ্রায় অনুযায়ী জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে রাত 12টায় পরিষদের বিলুপ্তি ঘোষণা করেন। বাংলাদেশ সংবিধান প্রকৃতি ও বৈশিষ্ট্য। লিখিত সংবিধান। এই সংবিধান একটি লিখিত সংবিধান। এই সংবিধানে একটি প্রস্তাবনায় 11টি ভাগ, 153টি অনুচ্ছেদ, 82টি পৃষ্ঠা এবং 7টি তফসিল আছে। দুষ্পরিবর্তনীয় সংবিধান। এই সংবিধান দুষ্পরিবর্তনীয়, তবে এই সংবিধান সংশোধন করা খুব কঠিন কোনো কাজও নয়। সংবিধানের 10ম ভাগে মাত্র একটি অনুচ্ছেদ আছে, 142। এতে বলা আছে বাংলাদেশের সংবিধান সংশোধনের জন্য 2/3 ভোটের প্রয়োজন হয়। রাষ্ট্র পরিচালনার মূলনীতি। জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে নির্ধারণ করা হয়েছে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন কর্তৃপক্ষ এই 4 মূলনীতিকে আদর্শ ধরে কাজ পরিচালনা করেন। সংবিধানের প্রাধান্য। সংবিধানের 7 নম্বর অনুচ্ছেদে বলা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এবং অন্য কোনো আইন যদি এই সংবিধানের সহিত অসামঞ্জস্য হয় তাহলে সে আইনে যতখানি অসামঞ্জস্যপূর্ণ ততখানি বাতিল হবে। সংসদীয় সরকার। বাংলাদেশ সংবিধানে সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়। এই ব্যবস্থায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদ গঠিত হয়। মন্ত্রিপরিষদ তার কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকে। এককেন্দ্রিক শাসন ব্যবস্থা। বাংলাদেশ এককেন্দ্রিক বিশিষ্ট সরকার দ্বারা পরিচালিত হয়। কেন্দ্রীয় সরকার এখানে সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী। বাংলাদেশ একটি ক্ষুদ্র রাষ্ট্র হয় এখানে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা বলবৎ রয়েছে। এক কক্ষ বিশিষ্ট আইনসভা। এখানে এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে। এর নাম হলো জাতীয় সংসদ। 1972 সালের সংবিধানের মোট 315টি সংসদ সদস্যদের জন্য আসন বরাদ্দ ছিল। যার ভিতরে 300টি সাধারণ আর 15টি ছিল সংরক্ষিত নারী আসন। বর্তমানে এই সংখ্যা 350 করা হয়েছে। মৌলিক অধিকার নিশ্চয়তা। আমাদের সংবিধানের 3য় বিভাগে এই বিষয়গুলি সন্নিবেশিত করা হয়েছে। এর মধ্যে চিন্তা করা, মতামত প্রকাশ, ধর্মকর্ম করা, চলাফেরা করা, বাক স্বাধীনতা, সম্পত্তির অধিকার ইত্যাদি বিষয়াবলী বর্ণিত হয়েছে। তবে এই সকল অধিকারের উপর সংসদ বাধানিষেধ আরোপ করেছে। জনগণের সার্বভৌমত্ব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে বলা হয়েছে সকল ক্ষমতার উৎস হলো জনগণ। এদেশের সরকার জনগণের প্রত্যক্ষ ভোটাধিকারের মাধ্যমে নির্বাচিত হয়। এদেশের সরকার ভূত ও ভবিষ্যৎ জনগণের উপর নির্ভরশীল। সার্বজনীন ভোটাধিকার। এখানে সার্বজনীন ভোটাধিকারের ব্যবস্থা করা হয়েছে। এক ভোট এক নীতি হলো বাংলাদেশের সার্বজনীন ভোটাধিকারের মূল ভিত্তি। 18 বছরের অধিক নাগরিকগণ এখানে জাতীয় যে কোনো বিষয়ে ভোট দিতে পারবে। মানবাধিকার সমুন্নত রাখা। সংবিধানে মানবাধিকার সমুন্নত রাখার ব্যাপারে বিশেষভাবে তাগিদ দেওয়া হয়েছে। মানুষকে যেন অন্যায়ভাবে হত্যা না করা হয়, কারো সম্পদ যেন লুণ্ঠন করা না হয় ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে। প্রশাসনিক ট্রাইব্যুনাল। সাধারণ বিচার বিভাগ ছাড়াও এখানে এক ধরনের বিশেষ প্রশাসনিক ট্রাইব্যুনাল আছে যেখানে প্রশাসনের সকল ঊর্ধ্বতন অধস্তন কর্মকর্তা কর্মচারীদের চাকরির বদলি, পদোন্নতি, বরখাস্ত ইত্যাদি বিষয়ে প্রশাসনিক ট্রাইব্যুনালের হস্তক্ষেপ থাকবে। এই ধরনের ট্রাইব্যুনাল ভারত, যুক্তরাষ্ট্র সহ ব্রিটেন এটা অনেক দেশে নেই। অভিনব শিক্ষা ব্যবস্থা। সংবিধানের 17 অনুচ্ছেদে এই কথা বলা হয়েছে। সকলে যেন অন্ততপক্ষে প্রাথমিক শিক্ষা লাভ করতে পারে এ ব্যাপারে সরকারের ব্যবস্থা নিতে হবে। জেলা প্রশাসন।
সংবিধান জেলা প্রশাসনের কথা উল্লেখ করা হয়েছে। জেলা প্রশাসনকে শাসনের মধ্যমণি হিসেবে আখ্যায়িত করা হয়েছে। জেলা প্রশাসক বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন সদস্য মনোনীত হন। দলীয় শৃঙ্খলা ৭০ অনুচ্ছেদে এ আইন রয়েছে। যদি তা সে করে তাহলে তার সংসদ পদ স্থগিত বলে ঘোষণা করা হবে। ন্যায়পাল এটি সংবিধানের ৭৭ অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করা হয়। এখানে বলা হয়েছে সংসদ ও আইনের মাধ্যমে ন্যায়পাল সৃষ্টি করবে। ন্যায়পাল সুপ্রিম কোর্টের একজন বিচারকের মতো ক্ষমতার অধিকারী হবেন। তিনি বাংলাদেশের সরকারের যেকোনো কর্তৃপক্ষের বিরুদ্ধে আনীত অভিযোগ শুনবেন এবং প্রয়োজনে দণ্ডাদেশ দিতে পারবেন এবং যেকোনো কর্তৃপক্ষকে তার নিকট জবাবদিহি করতে বাধ্য করা হবে। যদিও বর্তমানে এই ন্যায়পাল নাই সুপ্রিম কোর্টের ব্যবস্থা। সংবিধানে এই সুপ্রিম কোর্ট কাউন্সিলের ব্যবস্থা করা হয়েছে। জিয়াউর রহমানের সময় তা কেবলমাত্র কাউন্সিল করা হয়। এখানে প্রধান বিচারপতি আর অন্যান্য দুইজন সিনিয়র বিচারপতি নিয়ে গঠিত হবে, যা বিচারকদের আচরণবিধি নির্ধারণ করবে। জরুরি অবস্থা ঘোষণার বিধান। তৃতীয় সংশোধনের মাধ্যমে তা জারি করা হয়। রাষ্ট্রপতি যদি কোনো জরুরি অবস্থায় বাংলাদেশ একটি প্রজাতান্ত্রিক দেশ। জনগণ সকল ক্ষমতার মালিক। জনগণের পক্ষে তাদের নির্বাচিত জনপ্রতিনিধিগণ ক্ষমতা পরিচালনা করবে। রাষ্ট্রপতি হবেন দেশের সর্বাধিনায়ক এবং তিনি নামমাত্র দেশ পরিচালনা করবেন। তিনি জনগণের ভোটে নির্বাচিত হবেন না। বিচার ব্যবস্থা স্বাধীনতা। বাংলাদেশের সর্বোচ্চ বিচার বিভাগকে সুপ্রিম কোর্ট বলা হয়। আপিল বিভাগ আর হাইকোর্ট নিয়ে এই কোর্ট গঠিত। সংবিধানের ২২ নম্বর অনুচ্ছেদে বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে আলাদা রাখার কথা বলা হয়েছে। স্বাধীন অর্থনৈতিক এবং সামগ্রিক অবস্থা বাংলাদেশের সংবিধানের সমাজতন্ত্র প্রতিষ্ঠার কথা বলা হলেও শ্রেণী সংগ্রামের উদ্ভবের কথা হয় নাই। জাতীয় সংসদ প্রয়োজন বোধে ব্যক্তিগত সম্পত্তি জাতীয়করণ করতে পারত। প্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্ত। সবার সুস্থতা কামনা করছি। সবাইকে ধৈর্য ধরে শ্রবণ করার জন্য অসংখ্য ধন্যবাদ।